প্রফেশনাল বাইক অর্থাৎ কেনা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কিছু করলে না কুকুরটা ঘ্যাক করে কামড়ে দেবে, কারণ ও কিন্তু ক্যারিয়ার হয়েছে। আর প্রফেশনাল বাইক থেকে কুকুরটাকে লাথি মারা, কুকুরটা ডিফেন্সের জন্য আমরা কামড়াবো, তখন কিন্তু ইনজেকশন নিতে হতো। এটা আমি আগের কথা বলছি। না 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 90 তো তখন নিতে হতো, দেখতে হতো কুকুরটা ওয়াচ করতে হতো, 10 দিন ওয়াচ করতে হতো, 10 থেকে 15 দিন তাকে 10 ওয়াচ দিনের করতে মধ্যে হতো। যদি কুকুরটা যদি কোনো একটা হয় তবে আমরা করতাম, যে করতাম না যা দরকার। এবার ধরো রোডে আমি তো যাকে দেখতে পাচ্ছি না, কলকাতায় গেছি, আমার কোন গলিতে একটা কুকুর কামড়ে দিয়ে চলে গেল, আমি তো তাকে 10 দিন ওয়াচ করতে পারছি, সে মূল্য চাই না নর্মাল হলো, তার মানে সেইগুলো হচ্ছে তোমার মিস্টেক হবে না। এখন কি করেছে, যাই হোক তুমি দেখতে পাও চাই না, তোমার যদি আসলে দেয় বা কামড়ে দেয় তবে কিন্তু যদি আজরে কামড়ে না, যদি আপনার ওপেন মুন্ডে ছিটেও দেয়, ওপেন মুন্ডে যদি ছিটেও দেয় তাহলে ইনজেকশন নিতে হবে, কারণ লালারি ওদের লালার হ্যাঁ ওদের লালার কানেকশন হলেই দিতে হবে। এনি হাউ ব্লাড কন্টামিনেশনে যদি চান্স থাকে, ঠিক আছে, মানে এগুলো খুব সোজা। যেহেতু হসপিটালে আচ্ছা এবার বলো, আমি লিখে দিচ্ছি, সামনের দিনে তোমাদের আমায় কি কি পড়াতে হবে বলে দাও তো, আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, যার জন্য দাও মেডিসিনের আইটেমগুলো শুধু কি আর তোমরা জানতে চাও, আমি আরো 2 দিন আমার হাতে সময় আছে তো, হ্যাঁ লিস্টগুলো দিয়ে দাও আমায়, আমি তোমাদের যা যা পড়ালাম এখন পর্যন্ত আর কি কি তোমাদের জানার দরকার আছে মেডিসিনের, সেইগুলো আমায় জানিয়ে দাও, আমি সেই অনুযায়ী তৈরি হয়ে এসে তোমাদের যতটা পারবো আমার ক্ষমতায় বুঝিয়ে দেবো, তোমাদের সোজা করে বোধগম্য করে না, দুটো আর আজকে ছাড়া আর অনলি 2 রবিবার আমি পাবো, এই 2 রবিবারের মধ্যে যা হবে হবে। ভিটামিন সি আর ভিটামিন বি কমপ্লেক্স, মানে এটা আমি হ্যাঁ ওগুলো বলছি না, রোগের কথা বলছি, রোগ বলো হ্যাঁ পড়ালাম না, পড়িয়েছেন তো, আচ্ছা ডায়রিয়া হয়ে গেছে, কনস্টিপেশন হয়ে গেছে, লেপ্রোসিয়াস হয়ে গেল, পেইন ম্যানেজমেন্ট আছে, পেন হ্যাঁ স্কেবিস আর হচ্ছে পেন ম্যানেজমেন্ট, পেন আর পেডিকুলোসিস যেটা এখন আপনি লেখা চলেছিলেন, পেডিকুলোসিস হ্যাঁ অ্যানিমিয়া হয়ে গেছে, ভমিটিং হয়ে গেছে, ইমার্জেন্সির মধ্যে স্নেক বাইট, ডগ বাইট, হ্যাঁ এটা আগে ওখানে আমি সবকে আরো করে দেবো, আর এর সঙ্গে অ্যাড করা হয়েছে এক্সট্রা বাড়ানো এডস হয়ে গেছে, হ্যাঁ বাস তার মানে আমার কিছু প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালে পড়ে প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল স্টেপ দিয়ে কিভাবে করতে এক্সামিনেশন পেশেন্ট এক্সামিনেশন এক্সামিনেশন অফ পেশেন্ট ওইগুলো ওটা তো করবে আলাদা, স্পিকোমো ম্যানোমিটার, হ্যাঁ ওটা দেবে প্র্যাকটিক্যাল ক্লাসে, তুমি এদের বলবে একে বলবে, আমি থিওরি বেসটা বলো না, হ্যাঁ এই করে কোন মেডিসিন হ্যাঁ তাকে লেখো স্কেবিসটা লিখে নাও এক্ষুনি, একটুখানি ফ্যাটাফ্যাট করে, স্কেবিস
Sarcoptes cavi hominis. Sarcoptes cavi hominis. Hominis. H-O-M-I-N-I-S. Hominis. सामने से देखिए বারো হচ্ছে একটা শর্ত যেটা 0.5 থেকে 1 মিলিমিটার ডায়ামিটার গোল একটা শর্ত বারো তার মধ্যে এরকম অসংখ্য জীবাণুটা মাল্টিপ্লিকেশন করে ডিম পারে ডিম পেরে এখানে এ করে দ্যাট ইজ বারো যেগুলো সাধারণত অ্যাঙ্গেল অফ ফিঙ্গার টোরিস্ট হ্যাঁ এগুলোতে মেনলি দেখতে পাওয়া যায় এর মধ্যে দিয়ে জীবাণুগুলো ডিম পারে পায়খানা মল করে এই বারোগুলো চুলকায় ওখানে কোলোনাইজেশনটা হয়। কলোনাইজেশন এইবার কোলটা থেকে এবার স্প্রেড করে এইবার কোলটা হওয়ার পরে ওখানে ইচিং হয় ইচিং এর পরে এবার চুলকানোর জন্য আলাদা আরো তোমার ব্যাকটেরিয়াল ইনফেকশন ওষুধ হয়ে যেতে পারে ইনফিউটাগো হতে পারে পাইজেন গ্লিশন দেখা দিতে পারে তো মেনে পিছিয়ে যেতে পারে ব্যাকটেরিয়া বোঝা গেল এই হচ্ছে পিকচার ডায়াগনোসিস কিভাবে করবে ক্লিনিক্যাল পিকচার তো দেখছি আমি তার সঙ্গে আমি মাইক্রোস্কোপিক্যাল যে 12 থেকে স্টেপিং করে নিয়ার টেনে আমি যদি দেখি তবে এদের জীবাণুগুলো তোমার মাইক্রোস্কোপেতে দেখা যাবে ইভেন মুখ করলে ভালো করে দেখতে পাবে সেটা মাইন্ড যেগুলো তারা মাইন্ড বলে সেই মাইন্ড ঠিক আছে এইভাবে ইজিলি এটাকে ডায়াগনোসিস করে ফেলা যায় ঠিক আছে एग्जाम ऑप्शन এবার ট্রিটমেন্ট কি হবে एग्जाम ऑफ ट्रीटमेंट আরে মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন অফ মাইল্ড এগ ডিম
ডিমের থেকে ফুটে বাচ্চা হবে মানে লার্ভা, তারপরে মাইট, তারপরে পূর্ণাঙ্গ অর্গানিজম, স্কেবিসের অর্গানিজম সবই দেখা যাবে। ইভেন অনেক সময় অর্গানিজম হেঁটে যাচ্ছে, চলে বেড়াচ্ছে, সেগুলোও দেখা যায় উত্তল লেন্সে। বুঝতে পেরেছ? ইনভেস্টিগেশন গেল, এবার যে ম্যানেজমেন্ট। এটাইল বেঞ্জোয়েট, গামা বেঞ্জিন হেক্সাক্লোরাইড, এদের লোশন ক্রিম এক্সটার্নালি ইউজ করা হয় এদেরকে মারার জন্য। এর সঙ্গে সিম্পটোম্যাটিক চিকিৎসা করা হয়। এক্সটার্নাল দ্বারা হচ্ছে এক্সটার্নাল, মেনলি এক্সটার্নাল ইউজ করা হয়। এক্সটার্নাল ইউজ অফ ক্রিম, লোশন অফ তোমার বেঞ্জাইল বেঞ্জোয়েট, গামা বেঞ্জিন হেক্সাক্লোরাইড, এছাড়াও পারমিথিন 5% এগুলো ইউজ করা হয়। এছাড়াও তোমার কোটামিটন বলে একটা ওষুধ আছে, কোটামিটন 10% লোশন বা ক্রিম। আর খাবার ওষুধ তোমার এবার সিম্পটম ওয়াইজ অনেক সময় কি হয়, খুব চুল খায় তো, হ্যাঁ, অর্থাৎ অ্যান্টিহিস্টামিনিক এর সঙ্গে আমি ইউজ করতে পারি, মানে অ্যালার্জিক ওষুধ যেগুলো আছে। আর যদি চুলকে চুলকে যদি তার সাথে পায়োজেনিক মিশন হয়ে যায় তখন অ্যান্টিবায়োটিকও ইউজ করতে পারি। অ্যান্টিবায়োটিক লোশন ক্রিম এগুলো ছাড়াও আমরা এর সঙ্গে অ্যান্টিহিস্টামিনিক আর অ্যান্টিবায়োটিক এগুলো ইউজ করতে পারি। অনেক সময় আইভারমেকটিনও ইউজ করা হয়, হ্যাঁ, স্পেসিফিক ড্রাগ, যেটা আইভারমেকটিন আমাদের করোনার সময় খাওয়ানো হচ্ছিল। স্কেবিসের ড্রাগ অ্যাকচুয়ালি ওটাকে আমরা করোনাতে ইউজ করছিলাম, যেমন আমরা ম্যালেরিয়ার ড্রাগটাকে ইউজ করছিলাম। ক্লোরোকুইনের কারা হিসা হচ্ছিল, আমেরিকা ওই জামাই দাও, ওই জামাই দাও, ওই জামাই দাও, ইন্ডিয়া বলছে আমি এখন তো তৈরি করি। তো সেই রকম আইভারমেকটিনও ইউজ করা হয়েছিল, এবং এটা অ্যাকচুয়ালি স্কেবিসের ড্রাগ। আইভারমেকটিন 15 mg ট্যাবলেট সিঙ্গেল ডোজে খাইয়ে দিলে পরে 10 দিন বাদে আবার এটা রিপিট করতে হবে, ঠিক আছে। আর এক্সটার্নালি মেজেন্ট এক্সটার্নাল ইউজেও ভালো হয়ে যায়, যেমন তোমার বললাম গামা বেঞ্জিন হেক্সাক্লোরাইড, লিনেন, এছাড়াও তোমার এইসবগুলো ইউজ করা হয়। এছাড়াও এর সঙ্গে তোমার খাবার ওষুধ যদি খুব চুলকায় অ্যান্টিহিস্টামিনিক ইউজ করবে, আর যদি চুলকে চুলকে ইনফেকশন হয়ে যায়, পাস হয়ে যায়, অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ ইউজ করবে। কোটাইমোক্সোজোল আছে, জেন্টামাইসিন আছে, আর খুব মেনি অ্যান্টিবায়োটিক আছে, যেগুলো ওগুলোর উপরে টপিক্যালের উপরে যেগুলো ইউজ করা হয়। তো হয়ে গেল কি এমন আছে এগুলো একটু একটু করে জানবে, শুধু একদম টু দা পয়েন্টে জিনিসগুলোকে করে দেবে, যে কি কারণে হয়, কি হচ্ছে, কি কারণে হয়, কি কি সিমটম হয়, ডায়াগনোসিস কিভাবে করবো, আমরা কিভাবে ম্যানেজমেন্ট করবো। এর সঙ্গে ম্যানেজমেন্টে জুড়ে দেবে পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, কন্ট্যাক্ট, মানে এটা খুব কন্টাজিয়াস। ইনফেকশাস বলেছি, ইনফেকশাস মানে হচ্ছে কন্টাজিয়াস, মানে ম্যান টু ম্যান ছোঁয়াচে, অতএব ওই ছোঁয়াচে ব্যাপারগুলোকে আমাকে করতে হবে। আর যখন একটা বাড়িতে হচ্ছে বাচ্চাদের, তখন প্রতিটা বাচ্চাকে একইভাবে ট্রিটমেন্ট করতে হবে। যারা বেড শেয়ার করছে, যারা তোমার ক্লথিং শেয়ার করছে, হ্যাঁ, তাদের ক্লথিং, বেডিং ম্যাটেরিয়াল একসাথে সব ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। তাদের এই সমস্ত যে লোশন টোশনগুলো লাগাচ্ছি প্রত্যেকেই লাগাতে হবে, হ্যাঁ, কারণ এদের নির্দিষ্ট টাইম আছে, 12 ঘন্টা 24 ঘন্টা এরকম মাখিয়ে রাখতে হবে। হট করে মাখিয়ে দেবেন কিন্তু ভালো হবে না,
ঠিক আছে, মিনিমাম কোনোটা আছে 12 ঘন্টা, কোনোটা 24 ঘন্টা, এরকম ডিউরেশন করা আছে, সেই অনুযায়ী আমাকে মাখিয়ে রাখতে হবে। এবং প্রত্যেককে যারা যারা শেয়ার করছে, ধরো 3 ভাই একসাথে শোয়, একজনের হয়েছে তো তখন 3 জনকেই লাগাতে হবে না। এবং ওদের পার্সোনাল হাইজিন গুলো মেনটেন করতে হবে, ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, কার্টেন গুলোকে ঠিকমতো পরিষ্কার করা, হ্যাঁ, গামছা টাওয়াল মাল আলাদাভাবে ব্যবহার করা, শেয়ার না করা, হ্যাঁ, এইসব গুলো এসব দ্যাট ইজ হচ্ছে তোমার কি করালাম গো এটা ওরে অ্যান্টিবায়োটিক শিক্ষা ওটা দেখে শুনে দিতে হবে, সব শিখিয়েছিল হবে, তুমি সেটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক লাগাও না, অ্যান্টিহিস্টামিন লাগে না রে বাবা, যদিও লাগে অনেক সময় ইনফেকশন হয়ে যায় ব্লিচিংয়ের জন্য, ওই যে কি বলে সেফটিসি অ্যান্টিহিস্টামিনিক দেবে কি বলে পেডিকুলোসিস এটা ভালো আছে ভাই এনিমল পেডিকুলোসিস হচ্ছে এটা একটা ইনফেকশন ডিজিজ যেটা তোমার লাইফটা আমার লাইফ বলতে পেডিকুলাস ক্যাপাইটিস, যেটা সাধারণত তোমার হেয়ার মানে মাথার চুলে হয়, ঠিক আছে, স্ক্যাল্প হেয়ার মাথার চুলে দেখা দেয়। 2 নম্বর হচ্ছে পেডিকুলাস কর্পোরিস, যেটা সাধারণত বডি হেয়ার তাতে দেখতে পাওয়া যায়। আর হচ্ছে পেডিকুলাস পিউবিস, যেটা পিউবিক হেয়ারে হয়, ঠিক আছে। এই গেল তোমার ডেফিনেশন। সিএফ কি হবে, ক্লিনিক্যাল ফিচারস কিছুই নেই স্যার 3 নম্বরটা পেডিকুলোসিস কি আছে, পিউবিস 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 পিউবিআইএস পিউবিক হেয়ারে হয়। এই 3টে প্রজাতি পেডিকুলোসিসের, এই 3টে প্রজাতি আমাদের শরীরে এফেক্ট করে বিভিন্ন জায়গায়। মাথার চুলে এফেক্ট করে প্রথমটা, বডির চুলে এফেক্টেড করে দ্বিতীয়টা, আর পিউবিক হেয়ার গুলোতে এফেক্টেড করে 3 নম্বরটা, ঠিক আছে।
Yeah. এক্সোক্রাইট তৈরি করা শ্যাম্পু সাবান লোশন হ্যাঁ এইগুলোর জন্য পেডিকুলোসিসের জন্য ব্যবহার করা হয় এক্সট্রা শ্যাম্পু সাবান লোশন এই গামা বেঞ্জিন হেক্সাক্লোরাইড দিয়ে তৈরি এই সমস্ত এক্সটার্নাল এগুলো ইউজ করা হয়। এছাড়াও মেলাথিয়ন 5% তো কোনো কোনো ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। মেলাথিয়ন 5% MALA-THION মেলাথিয়ন 5% তোমার লোশন ক্রিম শ্যাম্পু প্রত্যেকের এরকম লোশন ক্রিম শ্যাম্পু এইসবে পাওয়া যায় সাবান গামা বেঞ্জিন হেক্সাক্লোরাইডটা হচ্ছে খুব কমন এটা ইউজ করা হয়। এছাড়াও অনেক সময় তোমার মেলাথিয়ন 5% ইউজ করা হয় ওই শ্যাম্পু ক্রিম সব ঠিক আছে। এইবার অ্যাভয়েড কি করতে হবে শেয়ারিং অফ ফুম এন্ড ক্লথ অ্যাভয়েড 2 নম্বরে এগুলো তো দিলাম এর সঙ্গে পার্সোনাল হাইজিন মেইনটেইন করতে হবে আর ফুম মানে চিরুনি এবং ড্রেস মানে ক্লথ এগুলো শেয়ারিংটা অ্যাভয়েড করতে হবে মানে চিরুনি এক একজনের এক একটা থাকবে ফলে একজনের থেকে আরেকজনে যেতে পারবে না হ্যাঁ আর হচ্ছে ড্রেসগুলো সাধারণত আলাদা আলাদা যদি আমরা করি আমাদের টাওয়াল গামছা এগুলো যদি আলাদা আলাদা করতে পারি তবে সেখান থেকে হ্যাঁ অর্থাৎ অ্যাভয়েড শেয়ারিং করলেই হবে নট না করে অ্যাভয়েড শেয়ারিং করো সবচেয়ে সুবিধা হবে এগুলো অ্যাভয়েড করতে হবে আর মেইনটেইন পার্সোনাল হাইজিন নোংরা ফোংরা এইসব যত বেশি থাকবে ওখান থেকে বেশি আসতে পারে তো সেই জন্য তোমার ওটাও লিখে দেবে যে মেইনটেইন পার্সোনাল হাইজিন মেইনটেইন করতে হবে তবে এই রোগগুলো সম্বন্ধে এ করা যাবে ঠিক আছে। তার মানে আর রইল শুধু তোমাদের পেন ম্যানেজমেন্ট আর পাইপ গুলো হ্যাঁ ব্যাস হয়ে গেল আর কিছু নেই তো হ্যাঁ ব্যাস এদিকটা মোটামুটি অনেকটা কমপ্লিট আজকে স্যার পেজটা করিয়ে পুরো বন্ধ করে দিন সব আছে আর মেডিসিন গুলো আমি অনেক করে দিলাম আছে আর নিউ এডিশন আছে হ্যাঁ 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 তত হয়ে গেছে আর কতটুকু আছে দেখো অ্যান্টি হেমাটাইটাল অয়েন্টমেন্ট বলো তাই তো নাকি হ্যাঁ কি বলেছে কি আছে বলো কোভিডিয়ান আয়োডিন বলেছি তো কোভিডিয়ান আয়োডিন বলে দিয়েছি তাই তো সে না বলেছি তো সোডিয়াম বাইকার্বনেট ওখান থেকে সালফাটিমিডিন বলেছি না আগের দিন রিং ওয়ার অনরেন্ট মেট্রোনিডাজোল হ্যাঁ আচ্ছা মিবেন্ডাজোল হয়ে গেছে অনেক মাত্রা হয়ে গেছে হ্যাঁ ওগুলো সিলেবাসের মধ্যে নেই এই মিবেন্ডাজোল আছে আগে ছিল আগে আগেরটাই ছিল।
হ্যাঁ Remainder তো ও আচ্ছা বিমেনটা তো হয়ে গেছে আগে না হ্যাঁ সোডিয়াম বাইকার্বনেট ও মেট্রানিডাজল বিমেনটা তো ওর জাতেই হয়ে গেছে সোডিয়াম বাইকার সোডিয়াম বাইকার্বনেট আচ্ছা লেখো সালফাডিমিডিন কি লিখবো? সালফাডিমিডিন। সালফাডিমিডিন এসিএল পিএইচএ ডিআইএন সালফাডিমিডিন স্যার বলুন সালফাডিমিডিন এসিএল পিএইচএ সালফা ডি ডিআইডি এমআইডি ডিআইএন সালফাডিমিডিন দেখছে স্যার আরেকবার বলুন এসইউএল পিএইচএ ডিআই এমআইডিআইএন হ্যাঁ হয়েছে এটা এক প্রকারের অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন এটা এক প্রকারের অ্যান্টিবায়োটিক অ্যাকচুয়ালি অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন মানে অ্যান্টিবায়োটিক এক কথায় যাহা বিভিন্ন প্রকার গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে এটা একটা অ্যান্টিবায়োটিক যেটা বিভিন্ন প্রকার গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে সোজা কথা এটাই সেই জন্য এই ঔষধটি বিভিন্ন প্রকার সিস্টেমিক ইনফেকশনে ব্যবহৃত হয় যেমন বলে 1 নম্বরে লেখো এই ঔষধটি বিভিন্ন প্রকার সিস্টেমিক ইনফেকশনে ব্যবহার করা হয় বলে 1 নম্বর লেখো টনসিলাইটিস যেখানে টনসিলগুলোর প্রদাহ হয় টনসিলগুলোর প্রদাহ ঘটে গলা ব্যথা হয় সর্দি তার সঙ্গে জ্বর বর্তমান থাকে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে স্যার এই লাইনটা আরেকবার বলুন এটা নিজেকে মানিয়ে নিতে টনসিলাইটিস হলে যা যা হয় দু একটা সিম্পটম লিখে দিয়ে বলুন এতে ব্যবহৃত টনসিলাইটিসে কি হয় ঠোঁট পেন ফিভার হবে পেন ফিভার ঠোঁটে গলা ব্যথা আর জ্বর জ্বর আর তার সঙ্গে সর্দি জ্বর ইনফ্লামেশন গলা ব্যথা জ্বর আর সর্দি সর্দি ইনফ্লামেশনটা হচ্ছে পেনের মানে পেনটা হচ্ছে ইনফ্লামেশনের একটা কজ 2 নম্বর লেখো অ্যাকুট রেসপিরেটরি ইনফেকশন যেমন বলতে একটা ইনফেকশন আমরা ব্রঙ্কাইটিস কম্পোজিটোনিয়া অ্যাকুট রেসপিরেটরি ইনফেকশন ব্রঙ্কাইটিস ল্যারিঙ্গাইটিস ফ্যারিঞ্জাইটিস তারপরে হচ্ছে তোমার নিউমোনিয়া ব্রঙ্কোনিউমোনিয়া কত আছে রেসপিরেটরি ইনফেকশন যে কোনো 2-4টে নাম লিখে লেখো ক্ষেত্রে ব্যবহৃত হয় অ্যাকুট রেসপিরেটরি ইনফেকশনের চিকিৎসায় এটি ব্যবহৃত হয় ডিসেন্ট্রি এবং ডায়রিয়া কেসেও এটি ব্যবহৃত হয় ডিসেন্ট্রি এবং ডায়রিয়া হ্যাঁ এবং ডায়রিয়া প্রভৃতি ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় 4 নম্বর লেখো ইউটিআই যেমন প্রস্রাবের জ্বালা যন্ত্রণা ইউটিআই
প্রস্রাবের জ্বালা যন্ত্রণা জ্বর বমি হলে পরে কাঁপুনি দিয়ে জ্বর প্রস্রাবের জ্বালা যন্ত্রণা এবং কাঁপুনি দিয়ে জ্বর হলে পরে এই ওষুধটি ব্যবহৃত হয়। 5 নম্বর হচ্ছে স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, স্কিন এবং সফট টিস্যু ইনফেকশন, সব কিছু সব টিস্যু ইনফেকশন এই বলেছে কিন্তু আমি বলেছি সব টিস্যু ইনফেকশন ইনফেকশন যে নিচে সব কিছু ইনফেকশন কোনো অসুবিধা নেই। সব ইনফেকশন হলেই কিন্তু এটা ব্যবহার করা হয়। ইনফেকশন মানে হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয়, আর সেখানে অ্যান্টিজেনিক অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ এটা ব্যবহার হবে, তাদের ভুল তো কাটতে পারবে না কখন। তো সেই জন্য এটাও হবে। আচ্ছা, স্কিন এবং সফট টিস্যু ইনফেকশনের দু একটা উদাহরণ দিতে পারবো। Boils, কার্বনকালস, অ্যাবসেস, হ্যাঁ, এছাড়াও তোমার কাটিং উন্ড, ল্যাসিরেটেড উন্ড, হ্যাঁ, এই সমস্ত যে সমস্ত আর কি ইনজুরি ঘটিত উন্ডস গুলো আছে, বয়েল কার্বনকাল কাটিং উন্ডস, হ্যাঁ, ল্যাসিরেশন, যত লিখতে পারবে কিন্তু একটা দুটো লিখতেই হবে, ঠিক আছে। এবার হচ্ছে ডোজ। 500 mg ট্যাবলেট হিসাবে পাওয়া যায়, 5 ml তোমার আর 250 mg per 5 ml সিরাপ হিসাবে পাওয়া যায়। হ্যাঁ, সাসপেনশন, সিরাপ না সাসপেনশন হিসাবে পাওয়া যায়। আচ্ছা, এই ডোজটা বয়স অনুপাতে আমি বলে দিচ্ছি, 1 থেকে 6 বছর, না 6 মাস থেকে 1 বছর, 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদের 250 mg স্ট্যাট, 250 mg স্ট্যাট দিতে হবে। তারপরে 125 mg করে দিনে 2 বার DDPC into 7 days 7 দিন খাওয়াতে হবে। মানে প্রথম দিন 250 mg স্ট্যাট, হ্যাঁ, পরের দিন প্রথমে শুরু করতে হবে 250 mg স্ট্যাট, তারপরে 125 mg DDPC into 7 days। বুঝে নিয়েছো? কতদিন? into 7 days। into 7 days মানে দাঁড়াচ্ছে 125 mg করে দিনে 2 বার 7 দিন, ঠিক আছে। অত আমি বলতে পারছি না, একসাথে হুট করে বলে দিচ্ছি। হ্যাঁ, যে BDPC into 7 days এর মধ্যে সব আছে বলা। 1 থেকে 5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে 500 mg স্ট্যাট, তারপরে 250 mg BDPC into 7 days। পাঁচ থেকে 13 বছর, 12-13 বছর বয়স্ক, 1 থেকে 5 বছর 500 mg শুরু করতে হবে, তারপর 250 mg করে দিনে 2 বার 7 দিন খাওয়াতে হবে। হয়েছে 1 থেকে 5 বছর। 6 মাস থেকে 1 বছরে বলছি 250 mg শুরু করতে হবে, আর 125 mg করে দিনে 2 বার 7 দিন খাওয়াতে হবে। হয়েছে। এইবার লেখো 5 থেকে বা 6 থেকে একদম 12-13 বছর বয়স্ক বাচ্চাগুলোকে 1 গ্রাম স্ট্যাট করতে হবে, আর ওইটা ডবল করে দেবে 500 mg করে BDPC into 7 days খাওয়াতে হবে। খুব সোজা, কিন্তু একটা ডোজ হলে আমি ক্যালকুলেট করে সব তোমরা বলে ফেলতে পারবে। ডবল 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 ডবল। এইবার অ্যাডাল্টের তারও ডবল 2 mg স্ট্যাট করতে হবে, এই 2 গ্রাম স্ট্যাট করতে হবে, 1 গ্রাম করে BDPC into 7 days খাওয়াতে হবে। স্যার সালফাডিমাইড
এটা নাম বলুন না যে মার্কেটে একটা ফুলবের প্যাটার্নসে কত কোম্পানি আছে এটা আমি ব্যবহার করি না মানে এটা ব্যবহার তৈরি করে আমাদের কোর্সে আছে বলে কোর্সের পুরোনো একটা এটা ব্যবহার করে দেখি দরকার কি আছে কমন নেম দিয়ে বলুন না না বলবো সাইড এফেক্ট লেখো এইগুলো খুব ব্যাপার। ঠিক আছে কি বলে সাইড এফেক্ট আমার চেঞ্জ করতে হবে ঠিক আছে অনেক effect হবে। আচ্ছা নসিয়া ভমিটিং একটা সাইড এফেক্ট গ্যাস্ট্রিক আপসেট দুটো গ্যাস্ট্রিক আপসেট স্কিন র্যাশ জয়েন্ট পেন লিভার ড্যামেজ অ্যানিমিয়া এতগুলো আছে সাইড এফেক্ট নসিয়া এবং ভমিটিং হতে পারে গ্যাস্ট্রিক আপসেট হতে পারে স্কিন র্যাশ দেখা দিতে পারে জয়েন্ট পেন হতে পারে লিভার ড্যামেজ হতে পারে অ্যানিমিয়া দেখা দিতে পারে হয়েছে সাইড এফেক্ট গুলো 1 নম্বর হচ্ছে নসিয়া 2 নম্বর ভমিটিং 3 নম্বর গ্যাস্ট্রিক আপসেট 4 নম্বর স্কিন র্যাশ 5 নম্বর জয়েন্ট পেন 6 নম্বর লিভার ড্যামেজ 7 নম্বর অ্যানিমিয়া হয়েছে এবার প্রিকশন কি কি নেবে যদি হাইপার সেনসিটিভিটি থাকে তবে এই ওষুধটি তাদের ক্ষেত্রে দেওয়া চলবে না যে সমস্ত রোগীদের জয়েন্ট পেন এবং লিভার ডিজিজ আছে তাদের ক্ষেত্রে ওষুধটি চলবে না যেহেতু সাইড এফেক্টটা আছে ওষুধটি খাওয়ানোর সঙ্গে প্রচুর পরিমাণে জল খাওয়ার নির্দেশ দিতে হবে তার সঙ্গে এবার যা যা বাকিগুলো আছে বাকিগুলো কি কি আছে তাহলে ওই বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এই ওয়াটারে ঠান্ডা জায়গায় রাখতে হবে ব্যাস ব্যাস গায়ে গোল ফুলপ্লেস বাচ্চাদের থেকে দূরে রোদ থেকে খাওয়াতে হবে তোমার expiry date থেকে করতে হবে এগুলো হচ্ছে কমন সব ওষুধেই আছে এগুলো সব ওষুধের সঙ্গে জুড়ে দেবে মেন যেগুলো সেগুলো দিকে এগুলো ভুল করে লাগিয়ে এটা স্যার প্রেগন্যান্সি তো দেওয়া যায় একটা না বলা প্রেগন্যান্সি ল্যাকটেশনও তো দেওয়া যায় না সাবধানে দেওয়া যাবে না না দিতে হবে সাবধানে সাবধানে ওটা হচ্ছে সাবধানে একবারে দেওয়া যাবে না বলা যাবে না যত কমাবে তত কন্ট্রোভার্সি কমবে যত বাড়াবে তত কন্ট্রোভার্সি বাড়বে অর্থাৎ দু চারটে লিমিটেড ছেড়ে দেবে বুঝলে আর টাইমও পাবে না দরকার আছে লিখতে পারলেই হলো। টেট্রাসাইক্লিন আয়োডিন আছে আর একটা হচ্ছে না অ্যান্টিভাইরাল কি যেন ছিল অ্যান্টিভাইরাল ছিল আর সোডিয়াম বাইকার্বনেট ছিল হ্যাঁ ওটা সেম আছে সবুজ ম্যাক্সাল ম্যাক্সাল তো ছিল ম্যাক্সাল কি ছিল না লেখা নেই ম্যাক্সাল কলেজ পাইমাকুইন ছিল অনেকগুলো হয়ে গেছে আর ভিটামিন এ বি সি ডি এটা পাওয়া যায় রিংবর্ম অয়েন্টমেন্ট হয়ে গেছে হয়ে গেছে বেঞ্জিক অ্যাসিড আর স্যালিসিলিক অ্যাসিডের মিশ্রণ লাইসোসল
solution. Application of the lysis solution. না লেখা নেই ওটা বাকি আছে। অ্যান্টি-হেমারাইডাল অয়েন্টমেন্টটা বলেছিলাম। না হয় না ওটা কত নম্বরে আছে ওটা অ্যান্টি-হেমারাইডাল? নিউ এডিশন 36 নম্বর 14 নম্বর। ওটা নিউ এডিশন। ওল্ড এডিশনের মধ্যে ইনফ্যাক্টিভিটি তার মানে টেরাসাইক্লিক আয়োডাইড আর ভিটামিন এ বি ডি ব্যাস। হ্যাঁ আর সোডিয়াম বাইকার্বনেটটা পড়ে যাবেন একটু ঠিক আছে তো নিউ এডিশনের একটা কিছুই হয়নি। না কিছু হয়নি পড়তেও তো সময় লাগবে। আলফাবেটিক দিয়ে শুরু করো ওটা মিটিং আছে ওটা আগে ছেড়ে আচ্ছা লিখিয়ে দিলে পড়তেও সুবিধা হবে হ্যাঁ? আমি লিখিয়ে দিলে পড়া যাবে হয়তো। এগুলো কিছু নেই। এই ওষুধটা যেমন হচ্ছে অ্যান্টি-হেমারাইডাল অয়েন্টমেন্ট, হ্যাঁ লিখেছি তো, দেখানো হয়নি? কথা বুঝে যাচ্ছে অর্থ কাকে বলে জানো? স্পাইস হয়ে গেছে। পাইলস, এগুলো শিখি পাইলস কাকে বলে জানো? হ্যাঁ, ওই পাইলসের সিমটম রিলিফ করার জন্য যে মলম ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে অ্যান্টি-হেমারাইডাল অয়েন্টমেন্ট। স্যার ওগুলো তো মেনলি সুপ্রালফেট অক্সিটাকের এই কম্বিনেশনটা ইউজ হ্যাঁ, অনেক সময় প্রেডনিসোলোনও লাগে। না প্রেডিসন স্যার ওপেনলি নট অ্যাডভোকেটেড। হেমারাইডাল অয়েন্টমেন্টে ইউজ করা হয় মানে বিভিন্ন ওপেন রুম থাকলে স্যার প্রেডিসন ইউজ করা যাবে। সেটা তো ওপেন নাও থাকতে পারে, বর্ষ তো ক্লোজ হতে পারে। অনেক সময় স্যার যদি হয় ব্লিডিং পাইলস হয় সেক্ষেত্রে বলে যে আপনার ওখানে না দেওয়া উচিত। ব্লিডিং পাইলস হলে ব্লিডিং বন্ধ করতে হবে, তার জন্য ওই ফেনেক্স ট্যাবলেট খাওয়াতে হবে, ওটা অ্যান্টি-হেমারেজিক। অ্যান্টি-হেমারেটিক। তার সঙ্গে পাইরেক্স অয়েন্টমেন্ট ব্যবহার করতে হবে। স্যার এখানে অ্যান্টি-হেমারেজিক কি বলছি সাম সাইডে অ্যান্টি-হেমারাইডাল মলম। না ট্যাবলেট কিছু বলছে ইথাম সাইডের বা আপনার যে ট্রান্সমিং আছে কিছু বলছে এগুলো দেখতে চলছে। অবশ্যই এটা পুরনো বই না, ক্যালসিয়াম ডোমিসিলেটও তো সব দেয়। তোমরা শুধু লিখবে ওয়ার্ডসের সিমটম রিলিফ করার জন্য, স্যার বলুন হয়তো বলার কিছু নেই, একটা লাইন শুধু। হেমারয়েডস কাকে বলে? হেমারয়েডস কাকে বলে? মলদ্বারে যে ভেনগুলো আছে সেগুলো যদি ফুলে যায়, ফুলে গেলেই হেমারয়েডস বলে। মানে ডাইলেটেশন অফ দ্য রেক্টাল ভেন ইজ কল্ড হেমারয়েডস। এবার এই ডাইলেটেশন হওয়ার জন্য রেক্টাম দিয়ে যদি কোনো হার্ড স্টুল পাস করে তখন এর গাটা ছিঁড়ে গিয়ে রক্তপাতও ঘটতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে রক্তপাত নাও ঘটতে পারে। যেগুলো রক্তপাত ঘটে তাদের বলি আমরা ব্লিডিং পাইলস, আর যেগুলো ক্ষেত্রে রক্তপাত ঘটে না তাদের বলি আমরা নন ব্লিডিং পাইলস। দু ধরনের পাইলসের মধ্যে জ্বালা যন্ত্রণা এগুলো থাকতে পারে পায়খানা রাস্তা। নন ব্লিডিং হতে পারে, ব্লিডিং ব্লাইন্ড পাইলস ব্লাইন্ড বলি যাবে, নন ব্লিডিংটাকে ব্লাইন্ড বলা হয়। স্যার হেমারয়েডস কি বলে ডাইলেশন অফ দ্য ভেন Dilatation of the rectal vein is called hemorrhoids বা অর্শ, ঠিক আছে? এবং এই অর্শের সঙ্গে কি থাকে? জ্বালা যন্ত্রণা থাকে। পায়খানা করার সময় জ্বালা এবং যন্ত্রণা হয়, করার সময় হয়, করার পরে হয়, করার আগেও হতে পারে, ঠিক আছে? এইবার ডাইলেটেশন অফ দ্য ভেনের ওয়াল ছিঁড়ে গিয়ে অনেক সময় ব্লিডিং হয়, আবার ব্লিডিং নাও হতে পারে, ঠিক আছে? সেই জন্য ব্লিডিং ওয়াইজ এদেরকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ব্লিডিং ওয়াইজ, একটা হচ্ছে নন ব্লিডিং ওয়াইজ। এইরকম অর্শের ক্ষেত্রে আমরা যে মলম ইউজ করি তাদেরকে বলা হয় অ্যান্টি হেমারয়েডাল অয়েন্টমেন্ট, ঠিক আছে?
জন্য আজকে আমি করিয়ে দিয়েছি। 4 গুণ দিয়ে দাম আসতে হয় না। ডাইজেস্টিভ এনজাইম আর্গুমেন্টিন ম্যালিয়েট হয়ে গেছে লেখা, আর্গুমেন্টিন ম্যালিয়েট হয়েছে লেখা, না লেখো আর্গুমেন্টিনটা লিখে নাও, একটুখানি আছে এটা। স্পেলিংটা হ্যাঁ, ARG কি আছে তোমার না? ERGO ER তো আছে, আর্গো METIN আর্গোমেট্রিন, ERGO, আর্গুমেন্টটা কোথায় আছে? এডিশন METRIN লাস্টে ম্যালিয়েট, 44 নম্বর আর্গুমেন্টিন ম্যালিয়েট মানে আর্গুমেন্টিন লিখলেই হবে। ERGO, METRIN। ইয়া জরায়ুর উপর ক্রিয়া করে, ইয়া জরায়ু মানে ইউটেরাস, এটা ইউটেরাসের উপরে ক্রিয়া করে, ঔষধটি ইউটেরাসের উপরে ক্রিয়া করে এবং ইউটেরাসের সংকোচন প্রসারণ বৃদ্ধি করে। ইয়া সংকোচন, ইউটেরাসের সংকোচন প্রসারণ বৃদ্ধি করে ইউটেরাস থেকে ব্লিডিং মানে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। মেনলি ইউটেরাইন ব্লিডিং স্টপ করার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়। সোজা কথা, এক কথায় দিলে তাই জানা। ঠিক আছে, অর্থাৎ প্রতিবারে কিসে ব্যবহার করবে, প্রসবের পর ইউটেরাসের থেকে যে রক্ত, প্রসবের পর ইউটেরাস থেকে রক্তপাত বন্ধ করতে এটি ব্যবহৃত হয়। প্রসবের পর ইউটেরাস থেকে রক্তপাত বন্ধ করতে এটি ব্যবহৃত হয়। আর্গুমেন্টিন দেখবে মেথারজিন বলে একটা ইনফেকশন পাওয়া যায়, মেথারজিন কমন ট্রেড নেম বলছে মেথারজিন। লেবার রুমে দেখবে এরকম পেটি থাকে, সব ম্যাক্সিমাম ব্যবহৃত হয় লেবার রুমে মেথারজিনটা। ঠিক আছে, মেথারজিন ইজ নাথিং বাট আর্গুমেন্ট্রিন। ঠিক আছে, আর্গুমেন্ট্রিন এটা কি করে, ইউটেরাসের যখনই বাচ্চা ডেলিভারি হয়ে যায় তারপরে কি হয়, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে প্ল্যাসেন্টাটা ডেলিভারি। এবার বাচ্চা ডেলিভারি হতে কতক্ষণ সময় লাগে, লেবার পেন উঠলো, বাচ্চা ডেলিভারি মানে মেন বিগিনিং পয়েন্ট হচ্ছে অনসেট অফ লেবার পেন, তাই তো। তারপর আস্তে আস্তে সার্ভিসটা খুলতে থাকবে, সার্ভিসের মুখ খুলতে থাকবে, এরকম খুলতে যখন 4 ফিঙ্গার ডায়ালেট হবে, দ্যাট ইজ ফুল ডায়ালেটেশন অফ সার্ভিস। ওখানে লেবারের ফার্স্ট স্টেজ শেষ, এরপরে এবার বাচ্চাটা বেরিয়ে আসবে। তো বাচ্চাটা যে এবার বেরিয়ে আসছে ফুল ডায়ালেটেশনের পরে বাচ্চা বেরোতে যতক্ষণ সময় লাগবে, দ্যাট ইজ সেকেন্ড স্টেজ অফ লেবার। ঠিক আছে, এবার বাচ্চা যে বেরিয়ে গেল তারপরে সঙ্গে তো প্ল্যাসেন্টাটা আউট হয় না, বাচ্চা ডেলিভারি হওয়ার পর থেকে প্ল্যাসেন্টা ডেলিভারি পর্যন্ত ব্যাপারটাকে বলতে পারা থার্ড স্টেজ। ঠিক আছে, এইবার প্ল্যাসেন্টা যে কোষে বেরিয়ে এলো ওখানে তো রেসিডুয়াল মেমব্রেন ছিঁড়ে ছুঁড়ে নিয়ে প্ল্যাসেন্টা আসবে, প্ল্যাসেন্টা তো অ্যাটাচ ছিল ইউটেরাসের ওয়ালের সঙ্গে। তো এইবার ও যখন ছেড়ে আসছে ওর সঙ্গে যে ব্লাডের যে সংযোগগুলো ছিল সেগুলো তো ছিঁড়ে যাবে, সেটা ফুল করে রক্ত বেরোতে থাকে। সেই রক্তটা যত তাড়াতাড়ি আমরা স্টপ করতে পারবো ততই ওর মঙ্গল, তাহলে হাইপোভলিউমিয়া হয়ে যাবে। সেই জন্য এই মেথারজিন ইনজেকশনটা যে প্ল্যাসেন্টাটা বেরিয়ে এলো সঙ্গে দেওয়া। হ্যাঁ, এই আর্গুমেন্ট্রিনটা অ্যাকচুয়ালি কিছুই নয়, মেথারজিন। ঠিক আছে, ওটাতে মেথারজিন ট্রেড নেমে পাওয়া যায়। ব্যাপারটা হচ্ছে ন্যাচারালি হতে, ওটাকে অ্যাক্টিভলি আমরা ম্যানেজ করে 5-7 মিনিট করে সেক্ষেত্রে ফান্ডাল প্রেশার আর ট্র্যাকশন এগুলো লেবার রুম ছাড়া হবে না। ধরো এরকম লেবার টেবিলে শোয়ানো আছে, তো লেবার হয়ে গেল, হ্যাঁ, লেবার যখন বাচ্চাটা বেরিয়ে এলো আমাদের কর্ডটাকে তো ডিটাচ করতে হবে মায়ের থেকে, সেই জন্য তোমার আম্বিলির কাছ থেকে প্রায়
তোমার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার মতো ছেড়ে একটা ক্ল্যাম্প দিতে হয়, আর মায়ের দিকে 2 ইঞ্চি ছেড়ে আর একটা ক্ল্যাম্প দিতে হয়। এবার যখন আমরা ক্ল্যাম্প দিয়ে আগে মায়ের দিকটা দিয়ে দিই, তারপরে যে রক্তটা আছে বাচ্চার নাড়ি দিয়ে ঠেলে দিই, রক্তটাকে রক্ত শূন্য করে এবার ক্ল্যাম্প করে দিই। এরকম দুটো ক্ল্যাম্প এরকম ডিস্টেন্সে আছে, ঠিক আছে। এইবার মাঝখানে কাঁচি চালিয়ে দিলাম, কাঁচি চালিয়ে দিয়ে ডিটাচ করে দিলাম। কিন্তু এই কাঁচিটা চালাবার আগে এই যে ক্ল্যাম্পটা দিয়েছি, ক্ল্যাম্পের গায়ে একটা বাঁধো, তার থেকে আবার 5 সেন্টিমিটার দূরে আর একটা বাঁধো, চাইল্ড সাইডে দিয়ে নিলাম, যাতে আমি ক্ল্যাম্পটা ছেড়ে দেওয়ার পরে রক্তটা বেরিয়ে না আসে। ঠিক আছে, এইবার ডিটাচ করলাম, বাচ্চার দিক থেকে ক্ল্যাম্পটা খুলে দিলাম, যেহেতু দুটো নট করে দিয়েছি আমি। এইবার বাচ্চাটার কি আমি ওদিকে প্রথমে মাকে দেখানো হয় যে দেখো তোমার কি হয়েছে, কারণ নাহলে ওকে যদি মেয়ে বললো আমার ছেলে হয়েছিল, আর ছেলে কি মেয়ে হয়েছে তুমি আগে দেখে নাও ভাই। তারপরে এবার বাচ্চাটা আমরা ওয়েট করবো, তারপরে বাচ্চাটাকে এবার প্রিপেয়ার করবো। ঠিক আছে, এবার যদি দেখা যায় বাচ্চাটা ডেলিভারি হওয়ার পরে যদি কাঁদছে না, কাঁদাবার চেষ্টা করবো, যদি তাতেও না কাঁদে রিচার্জ করি আইসিইউ কেয়ারে নিয়ে যাবো, ওখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে, তার মাধ্যমে তার আর্টিফিশিয়াল রেসপিরেশনের মাধ্যমে তার রেসপিরেশনটাকে চালু করা হবে। ঠিক আছে, নাহলে অধিকাংশ বাচ্চা যেই দেখে পুরো ট্যাগ করে, ঠিক আছে, দু একটা রেয়ার কেসে ওরা বুঝতে হয় আমার। তো সেক্ষেত্রে আমরা এবার বাচ্চাটা ওজন করবো, হালকা উষ্ণ লিকুয়াম গরম জল দিয়ে নিকোনিয়াম ভালো করে পরিষ্কার করবো, সুন্দর স্টেরাইল কটন কাপড় দিয়ে ওকে মুড়ে বেবি পাঠে দিয়ে মায়ের কপাল, এই বাচ্চাটিতে একটা নাম্বার দেবো, সেই নাম্বারটা মায়ের কপালে সেটে দেওয়া হবে। মানে তোর বাচ্চা একসঙ্গে তো অনেক হচ্ছে, কার তোর এগুলো হয়ে যাবে, কিন্তু এগুলোতে হতে পারবে না, নাম্বারিং করে দিলাম। এইবার বাচ্চার মায়ের থেকে দূরে রাখলেও কোনো অসুবিধা নেই, নাম্বারে মিলিয়ে ওকে দিয়ে দেওয়া হবে। এবার এদিকে তো ওগুলো নার্সেরা করছেই, এদিকে কি করছে ডাক্তারও কি করছে, এদিকে এটাকে যে কর্ডটা ওর থেকে কেটে নিল, কর্ডটা তো মায়ের দিকে কাটতে আছে, এটা ক্ল্যাম্পটা, সেই ক্ল্যাম্পটা আস্তে আস্তে কর্ডটাকে জড়িয়ে ফান্ডাল প্রেসার দিয়ে আস্তে আস্তে টানতে, যত ফান্ডাল প্রেসার দিয়ে এরকম টানা এটা করতে ধরে ছিঁড়ে গেলে মুশকিল। ঠিক আছে, আমেরিকান কর্ডটা বলছে, আম্বেলিকাল কর্ডটাকে আস্তে 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 বাড়তে থাকবে, কর্ডটা যত পিঠা ছোট থাকবে, কর্ডটা বাইরে থেকে বাড়তে থাকবে, তত পিছিয়ে কর্ডটাকে ছোট করে নেওয়া করে নিয়ে ফান্ডাল প্রেসার দিয়ে ফার্স্ট করে খুলে যায়, টেনে ওই গর্ত আছে খাতে বালতিতে ফেলে দেওয়া, কর্ডটাকে খুলে নেওয়া, কর্ড শুধু এই ক্ল্যাম্পটা খুলে নিলাম, নিয়ে সঙ্গে সঙ্গে মেথাডিন রেডি করাই আছে, যেই এলো সঙ্গে থায়ে একটা মেথাডিন ইঞ্জেকশন দিয়ে দিলাম, দিয়ে এই জন্য যে ক্ল্যাম্পটা খুলে নিচ্ছিলাম, ওই ক্ল্যাম্পে আমি ওয়াচ কাপড় করে এবার ভ্যাজাইনে দিয়ে ওটা উঠিয়ে ফিল্টারের যে ক্যাভিটিটাকে ওয়াশ করছি, রক্ত ভর্তি ফেলে দিলাম, আবার একটা নতুন দিলাম, রক্ত ছেড়ে দিলাম, আবার একটা নতুন দিলাম, এরকম প্রায় 5-6 খানা গজ কভার করার পরে দেখা যাবে যে আর গজে রক্ত নামছে না, তার মানে ব্লিডিং স্টপ হয়ে গেছে। এইবার ব্যাড আপ করে বেডে, কিন্তু ব্যাড আপ করার আগে বা আমাকে এটা তো হলো, এর পরে এবার আরো কারবার আছে, যেমন ধরো এর পরে এবার কোনো ইনজুরি হয়েছে কিনা জেনিটাল পার্টে, সেটা আমাকে ওয়াচ করতে হবে। ঠিক আছে, এবার আমরা যাতে ইনজুরি না হয় আমরা কি করি, যখন লেবার হচ্ছে একদম ফুল স্টেজ আপ হয়ে যাচ্ছে, বাচ্চাটার মাথাটা এরকম মানে আটকে আছে, দেখা যাচ্ছে পেরিনিয়াম ফুল স্টেজ আপ, বেরোতে পারছে না, তখন আমরা ওই পেরিনিয়ামে একটা 1 ইঞ্চি মতো ইনসিশন কেটে দিই, তাকে বলা হয় এপিসিও টম, বুঝলেন? তাতে কি হবে, আমি তো নিজেই ওই জায়গাটা কাটছি, এনাদার জায়গা কোনো ক্ষতিগ্রস্ত হবে, যেই কেটে দেবো সঙ্গে মাথাটা বেরিয়ে চলে আসে। এইবার মাথাটাকে এরকম টেনে একটু উপর দিয়ে করলে পরে এই শোল্ডারটা ডেলিভারি হবে, তারপরে নিচু থেকে করবো এই শোল্ডারটা ডেলিভারি হবে, তারপর টেনে নিয়ে ট্রেতে ফেলে দেবো, বুঝতে পেরেছ? এইবার যখন তোমার হচ্ছে ওই বললাম হ্যাঁ প্ল্যাসেন্টাটা যখন আমি ডিটাচ করে নিলাম, তারপরে এই যে আমি যে এটা কেটেছিলাম এই পিসটা আমি দিয়েছিলাম,
এইবার কি করবো, আমার প্ল্যাটিংটা আউট হয়ে যাওয়ার পরে রক্তপাত বন্ধ করার পরে এইবার পা দুটোকে আমার বাঁধবো, বেঁধে আরো টেবিলটাকে ক্লোজে আনবো, এনে আমি যেটা কেটেছি সেই কাটাটাকে 3টে লেয়ারে সেলাইতে রিপেয়ার দেবো। প্রথমে মাসেল ক্র্যাক কমে দেবো, ক্যাটকাট দিয়ে দেবো, সবই ওখানে ক্যাটকাট দিয়ে দেওয়া হয় যাতে অ্যাবজর্ব হয়ে যায় আর কাটাকাটি করতে না লাগে। মাসেল স্প্রেয়ার দেবো, এরকম ফাঁক হয়ে গেছে, মাসেল স্প্রেয়ারে দেওয়ার জন্য মুখটা এতটা চলে এলো, তারপরে লেয়ারে আর একটা দিলাম, মুখটা আরো ক্লোজে হয়ে গেল, এবার ওই গ্লুকোজের উপরে আর একটা সেলাই দিয়ে দিলাম, দিয়ে এইবার ওই যে ক্যাটকাটের যে প্যাকেটটা আছে ওর মধ্যে লিকুইড থাকে, ওই লিকুইডটা ঢেলে দিলাম, অ্যান্টিসেপ্টিক লোশনটা ওটাই কাজ করে। এইবার প্যাড আপ করিয়ে দিয়ে, বুঝতে পারছি? এরপরে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি, তুমি যদি এটা লেবার রুমে না যাও, নিজে হাতে যদি না করো, এসব জিনিসগুলো রিয়েলাইজ করতে পারবে। এই মেথাটিনের ইঞ্জেকশনটা, এই যে আর্গুমেন্টের ইঞ্জেকশনটা ওই লেবার রুমেতে প্রচুর ইউজ হয় এবং রেডি থাকে। ওই যে আমি ইঞ্জেকশন দিলাম অনেক সময় দুটো লাগে, মানে যাদের রক্তপাত একটাতে বন্ধ হতে চাইছে না তাদেরকে দুটো দিয়ে এইভাবে ম্যানেজ করা হয়। বোঝা গেল মেথাডিন সম্বন্ধে একটু আইডিয়া হলো। কি বললাম, জরায়ু রক্তপাত বন্ধ করার জন্য ব্যবহৃত হয়, হয়েছে প্রসবের পর ইউটেরাস থেকে রক্তপাত বন্ধ করার জন্য ব্যবহৃত হয়, একটা বললাম। 2 নম্বর লেখো, অধিক ঋতুস্রাব বন্ধ করতে, অর্থাৎ মেনোরেজিয়া কেসেও আমরা কোনো কোনো সময় মেথাডিন ইউজ করি। মেনোরেজিয়া রোগীর চিকিৎসাতে আর্গুমেন্টটি ইউজ করা যেতে পারে, মানে ওই প্রসব ছাড়াও, ঠিক আছে। আর 3 নম্বর যে জরায়ুর শিথিলতা দূর করতেও অনেক সময় ব্যবহৃত হয়, জরায়ুর শিথিলতা দূর করতেও ব্যবহার হয়। তখন 3টে ব্যবহার করে দেবে আর্গুমেন্টের। এক হচ্ছে প্রসবের পর ইউটেরাস থেকে রক্তপাত বন্ধ করতে ব্যবহৃত হয়। 2 হচ্ছে ডিসমেনোরিয়া কেসের চিকিৎসায় এটি ব্যবহার করা যেতে পারে। আর জরায়ুর শিথিলতা দূর করতে এটি ব্যবহৃত হয়। .125 mg ট্যাবলেট হিসাবে পাওয়া যায়, 0.125 mg ট্যাবলেট হিসাবে পাওয়া যায়। আর ইনজেকশন 0.2 mg ইনজেকশন হিসাবে পাওয়া যায়। ইনজেকশন আইএম এবং আইভি দুটো ভাবেই দেওয়া যেতে পারে। ইঞ্জেকশন কত বললেন? 0.2 mg অ্যাম্পেলে পাওয়া যায়, 0.2 mg অ্যাম্পেলে পাওয়া যায়। আইএম এবং আইভি দুটো ভাবেই দেওয়া যেতে পারে। ট্যাবলেট মুখে খাওয়াতে হতে পারে। 0.125 mg 0.125 mg বলে 125 বলা হয় না, পয়েন্টের পরে ওয়ার্ডগুলোকে এইভাবে আমরা বলি। সাইড এফেক্ট কি হয়, নসিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, ব্লাড প্রেসার বেড়ে যেতে পারে, স্তনের দ্রুত কমে যেতে পারে। সাইড এফেক্টে লেখো 1 নম্বর নসিয়া, 2 নম্বর ভমিটিং। হয়েছে সবাই লিখুক। ইনক্রিজ ব্লাড প্রেসার, এই ওষুধটা ব্লাড প্রেসার বাড়িয়ে দেয় আর স্তনদুগ্ধ কমিয়ে দিতে পারে। কি করে দিতে পারে? হ্যাঁ, কি করে দিতে পারে? ব্রেস্ট মিল্ক, ব্রেস্ট মিল্ক, ব্রেস্ট মিল্ক কমিয়ে দিতে পারে। কিন্তু সাময়িক অপারেট দেখো, তার মানে সাইড এফেক্ট যদি কি লিখবে, নসিয়া লিখবে, লিখেছো, ভমিটিং লিখবে, লিখেছো, ইনক্রিজ বিপি লিখে ফেলেছো, আর হচ্ছে ডিক্রিজ ব্রেস্ট মিল্ক হলো। এইবার লেখো কি বলবো, প্রিকশন। প্রিকশন কি করবে, এইখান থেকে প্রিকশন। হাইপারটেনশন রোগীদের এটা দেওয়া উচিত না, যেহেতু প্রেসার বাড়িয়ে দেয়। সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজ
প্রেগনেন্সিতে এটা ইউজ করা উচিত নয়। সেকেন্ড স্টেজ অফ প্রেগনেন্সি না, সেকেন্ড সেমিস্টার আর ফার্স্ট সেমিস্টার না, টক্সিমিয়া প্রেগনেন্সিতেও এটি ব্যবহার করা যাবে না। এটা কি জিনিস? টক্সিমিয়া প্রেগনেন্সি হচ্ছে হাইপার টেনশন ঘটিত যে প্রবলেমগুলো একটা গর্ভবতী মায়ের দেখা যায় তাদেরকে বলা হয় হাইপার টেনসিভ ডিসঅর্ডার। ঠিক আছে, টক্সিমিয়া অফ দ্য প্রেগনেন্সি, প্রক্সিমিয়া হ্যাঁ, TOXAEMIA, টক্সিমিয়া অফ প্রেগনেন্সি, হ্যাঁ, TOXAEMIA, টক্সিমিয়া অফ প্রেগনেন্সি মানে তো বলেছিলাম, টক্সিমিয়া অফ প্রেগনেন্সি মানে হচ্ছে প্রেগনেন্সি হওয়ার জন্য যদি মায়ের রক্তচাপ বৃদ্ধি পেয়ে যে সমস্ত কমপ্লিকেশন গুলো সৃষ্টি হয় তাদেরকে এক কথায় বলা হয় টক্সিমিয়া অফ প্রেগনেন্সি। এর মধ্যে কি কি কন্ডিশন করছে, এক্লেমসিয়া, প্রি এক্লেমসিয়া, হাইপারটেনসিভ ডিসঅর্ডার, এগুলো সব এর মধ্যে পড়ে যায়। বুঝলে, এইরকম ক্ষেত্রে আমরা এই ওষুধটা সেই সমস্ত মায়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব না। ঠিক আছে, বিফোর ডেলিভারি অফ দ্য বেবি এটা ইউজ করা যাবে না। বিফোর ডেলিভারি অফ দ্য বেবি এটা ইউজ করা যাবে না। আরে বাবা, বেবিটা ডেলিভারির আগে ব্যবহার করা যাবে না, প্ল্যাসেন্টা আউট হওয়ার পরে তবে ব্যবহার করতে হবে। আগে দিলে কি হবে, মুখটাই বন্ধ করে দেবে, বাচ্চাটাই ডেলিভারি হতে পারবে না। বা প্ল্যাসেন্টা বেরিয়ে গেল, প্ল্যাসেন্টা বেরোলো না, বাচ্চাটা যেই বেরোলো তারপরে দিয়ে দিলাম, প্ল্যাসেন্টাটাই বেরোতে পারবে না, মুখটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য একবারে প্ল্যাসেন্টা আউট করে নিয়ে তারপরে ওষুধটা নিতে হবে, তার আগে উঠিয়ে ওষুধটা দেওয়া উচিত নয় বা দেওয়া যাবে না। ঠিক আছে, এই এতগুলো তোমার। এছাড়া আরো আছে, যেমন হচ্ছে ল্যাকটেটিং মাদারকে এটা দেওয়া উচিত নয়, আর লিভার আর কিডনি ডিজিজ যাদের আছে তাদেরকে এটা দেওয়া উচিত নয়। আর হাইপারটেনশন তাহলে বলেই দিয়েছি, ল্যাকটেটিং মাদারকে এটা দেওয়া উচিত নয়, কারণ ল্যাকটেটিং মাদারের দুধ কমিয়ে দেবে, সেই জন্য। কিডনি আর লিভার ডিসিজে কিডনি আর লিভার ডিজিজে এটি দেওয়া উচিত নয়। ইমার্জেন্সিতে দিই, হ্যাঁ, ইমার্জেন্সিতে দিই। যে অন্য আছে, অন্য ব্যবস্থা করতে হবে, ওটা দেওয়া যাবে না বলে কি আর ওষুধ নেই বিশ্বে? সেখানে ম্যানেজমেন্ট করতে হবে, ওই জন্য তো ম্যানেজ দরকার, ওই জন্য তো মেডিকেল পড়াশোনা। নাহলে কি একটা জায়গায় আটকে গেলে কি দাঁড়িয়ে গেলে হবে? তার অন্য অন্য রাস্তা ইউজ করা যায়। বলছি তো অনেক কিছু আছে, সেগুলো আমাদের ইউজ করতে হবে। আমরা এটা এই ওগুলো ইউজ করে, তবে কমনলি ইউজ হয়, খুব কমন, এখনো ইউজ করে, গুণি ইউজ হয়। বিশেষ করে আমাদের সরকারি যত আছে, লেবার আছে, সেন্টার আছে, সব জায়গাতেই এগুলো লেবার মজুদ থাকে। ওই সুতো, কোয়াটগুলো, মাদার, ইঞ্জেকশন, তুলো, গজ, সব লেবার রুমে আগে গচ্ছিত আছে, কারণ লেবারে এগুলো লাগে। ম্যাক্সাল হচ্ছে সাদা রঙের ক্রিস্টাল একটা পদার্থ। ম্যাক্সাল, আছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট এর দুটো লাইন আছে, লিখে নাও, এটা খুব ছোট, 2-3টে লাইন আছে। ম্যাগনেসিয়াম সালফেট ইয়া এক ধরনের সাদা চিনির মতো ক্রিস্টাল পদার্থ। চিনির মতো সাদা পদার্থ।
ইহা এক ধরনের চিনির মতো সাদা ক্রিস্টাল পদার্থ যাহা গরম জলের সঙ্গে মিশিয়ে যা গরম জলের সঙ্গে মিশিয়ে অ্যাবসেস, বয়েল প্রভৃতি ক্ষেত্রে সেক দেওয়া হয়। সেক দেওয়া হয়, কম্প্রেস করা হয়, তাতে তাড়াতাড়ি ওটা পেকে গিয়ে আইসোলেটেড হয়ে ফেটে যায়। আর 2 নম্বর হচ্ছে ল্যাকটেটিং মাদারের স্তন যদি প্রদাহ হয় বা হার্ড হয়ে যায়, সেক্ষেত্রেও এটা সেক দিলে ল্যাকটোস্পিরাস নাটগুলো লিকুইফাইড হয়ে গিয়ে দুধটা বেরিয়ে যায়। এটা সেক্ষেত্রেও ল্যাকটেটিং মাদারের স্তনের দাবে কমপ্লেক্স করার জন্য ব্যবহার হয়। ঠিক আছে, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে যখন আমরা ইয়ে বলি গরম জল ইউজ করা হয়। প্যাকেটে দেখবে ম্যাক্সাল পাওয়া যায়, হ্যাঁ, কাঁচ চিনি ডালার মতো এরকম ক্রিস্টাল ডাল ফর্মে পাওয়া যায়। ওটা গরম জলে দিয়ে আমরা চেক করি বিভিন্ন জায়গায়। ম্যাক্সল করতে পারো, স্যার কনস্টিটিউশনে প্যাটার্ন কিন্তু ব্যবহার হয় করতে পারে, দেখতে পারে। ওটা যে খাওয়ানো না আমরা করি না। হয়তো কারো প্র্যাকটিক্যাল ইউজ হতেই পারে, তুমি নাও জানতে পারো। একটা ওষুধ যে বিভিন্ন প্রকারের ব্যবহার থাকে, এগুলো বই লেখা থাকে, ডাক্তার সেগুলো চোখ দিতে হবে, বুঝতে পেরেছো? অনেকে অনেক ক্ষেত্রে অনেক কিছু ব্যবহার করে, তো এগুলো এগুলো হচ্ছে এক্সট্রা ইউজ, এগুলো হচ্ছে ওল্ড স্কুল প্র্যাকটিস। ওল্ড স্কুল প্র্যাকটিস, একদম ওল্ড স্কুল। ভেরি ভেরি এগুলো হচ্ছে ওল্ড স্কুল প্র্যাকটিস। এখন এসব এখন তো এমনি ম্যাক্সাল কি ইউজ করে, এবং একসাথে খাবে না একদম খাওয়ানো বাই চান্স রেফেক্ট হয়ে যায় তখন পয়সা রয়েছে, আবার হসপিটালে ভর্তি করতে হবে, পায়খানা করার থেকে আমার এত পারবেটিভ আছে, এত এবার তুমি তখন ক্রিমিনাল কেসে পড়ে যাবে, হ্যাঁ বুঝতে পেরেছো? কারণ এখনকার ডাক্তারিতে তো শেখানো হয় না, 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 এগুলো অনলি ফর কম্প্রেশন, only for external use। এক্সটার্নাল ইউজ, লেখা আছে অনলি ফর এক্সটার্নাল, নট ইন্টারনাল। সেখানে আমি যখন খাওয়াচ্ছি মানে আমার দিচ্ছে, আমি কেস খেয়ে যেতে পারি, একদম বুঝতে পেরেছো? যেখানে আমার সোডিয়াম পিকোসালফেট দেওয়া আছে স্যার, স্যাচুরাল ফিজিক্যাল কি হবে? কম্প্রেস প্যারাফিন আছে, লিকুইড হট কম্প্রেস। কখনো